ভেলোর সিএমসি হসপিটালে আসার পর এখানে শুধু আপনার চিকিৎসাই নয়, চিকিৎসা নেওয়ার পরে যদি বোরিং ফিল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ঘুরে আসতে পারেন কিছু দর্শনীয় স্থান। ভেলোর হলো দর্শনীয় স্থানের জন্য একটি সেরা জায়গা। এখানে পাহাড়, প্রকৃতি এবং টিপু সুলতানের যে দুর্গটি রয়েছে সেই দুর্গ ধরে আপনি ঘুরে আসতে পারবেন। আর তাই আমার সাথে চলুন এবং আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো দর্শনীয় কিছু জায়গা, যে জায়গাগুলোতে গেলে আপনার অবশ্যই ভালো লাগবে এবং সেই জায়গাগুলোতে আপনি খুবই সুন্দরভাবে বিনোদন নিতে পারবেন। আর যাওয়ার জন্য আপনাকে হসপিটাল থেকে বের হয়ে হাতের ডাইনে যে মেন রোড, সেই মেন রোডের দিকে যেতে হবে। রাস্তাটি পার হয়ে সাবধানে আপনি মেন রোডে চলে যাবেন এবং হাতের ডান পাশেই পড়বে আপনার ভেলোর হসপিটাল। এই রোড ধরে সোজা সামনের দিকে এগোলেই আপনি মেন রোড পেয়ে যাবেন। সামনে যে রোডটি দেখা যাচ্ছে ওটাই হলো সেই মেন রোড। আর এই মেন রোড থেকে হাতের বামে আপনাকে যেতে হবে। হাতের বামে মোড় করেই আপনাকে যেতে হবে ভেলোর বাস স্ট্যান্ড হয়ে হাইওয়ে রোডে। হাইওয়ে রোড থেকে কিছুটা হাঁটলেই আপনি একটি ফুট ওভার ব্রিজ দেখতে পাবেন। সেই ফুট ওভার ব্রিজ হয়ে আপনাকে ওই রাস্তা পার হয়ে ওই পাশে চলে যেতে হবে। রাস্তা পার হয়ে আমরা চলে আসলাম সেই ভেলোর বাস স্ট্যান্ডে, যেখান থেকে দূরপাল্লার বাসগুলো যাতায়াত করে। ভেলোর টু চেন্নাই এবং বিভিন্ন জায়গায় যাতায়াত করে এই বাসগুলো। আর আপনাদেরকে বলে রাখি, ভেলোর থেকে যদি আপনারা কোথাও যেতে চান তাহলে অবশ্যই এই বাস স্ট্যান্ডে আসবেন এবং এখান থেকে টিকিট কেটে বাসে যে কোনো জায়গায় যেতে পারবেন, বা অনলাইনেও বাসের টিকিট কাটা যায়, সেটাও চাইলে আপনারা করে নিতে পারেন। বাস স্ট্যান্ড থেকে কিছু দূর এগিয়ে হাতের বামে মোড় ঘুরতেই আপনার চোখের সামনে পড়বে ফুট ওভার ব্রিজটা। আর এই ফুট ওভার ব্রিজ দিয়েই রাস্তা পার হয়ে আমাদেরকে যেতে হবে সেই আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা ভেলোর ফোর্ট, সেই জায়গাটিতে, যেখানে রয়েছে টিপু সুলতানের দুর্গ। ফুট ওভার ব্রিজে উঠতে আপনার চোখে ধরা দেবে এক অপরূপ সৌন্দর্য, রাস্তার ভিউ এবং পাশে সবুজের মাঠ। আর হ্যাঁ, এটাই সেই সবুজ মাঠ যে মাঠটাতে বিকালবেলা অনেক লোক এসে আড্ডা দেয় এবং মুক্ত বাতাস উপভোগ করে। এত দূর রাস্তার হেঁটে আসার ক্লান্ত যেন এই ফ্লাইওভারের উপর থেকে এই সবুজ মাঠ দেখার পর নিমেষেই মন থেকে ক্লান্তি ভাব দূর হয়ে গেল। মনে এক আনন্দের উৎসাহ উদ্দীপনা উদয় হলো। ফ্লাইওভার থেকে নেমে আমরা চলে আসলাম দুর্গে ঢোকার যে রাস্তা, সেই রাস্তাটিতে। রাস্তার দুপাশে অনেক রকমের খাবারের দোকান এবং খেলনার দোকান রয়েছে। এই খাবারের দোকানগুলোর মধ্যে অন্যতম সেরা একটি খাবার হলো আমার খুবই পছন্দের মিক্সড ফ্রুট, পাপায়া, তরমুজ, এগুলো, যেগুলো এই গরমে আপনি এখানে ঘুরে ক্লান্ত হওয়ার পর আপনাকে খুবই একটা তৃপ্তি দিবে। একজন ভ্রমণ পিপাসু মানুষ হয়ে আপনি অবশ্যই এই ভেলোর দুর্গতে আসতে পারেন। এটি দক্ষিণ ভারতের সামরিক স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ। 16শো শতকে বিজয়নগর রাজবংশের সর্দার চান্নাবম্বী এবং হিত্তারেড্ডি নায়ক শতাধিপ রায়ের শাসনামলে এটি নির্মিত করেছিলেন। আর এই চিত্তাকর্ষক দুর্গটিতে ব্যবহার করা হয়েছে গ্রানাইট পাথর, যা খুবই মজবুত এবং টেকসই। এটি 133 একর এলাকা জুড়ে বিস্তৃত, যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে ভারতের প্রাণতান্ত্রিক জরিপ। প্রবেশপথে আপনি দুটি বিশালাকার পরীক্ষাগার দেখতে পাবেন, যেখানে অনেক পানি রয়েছে এবং গভীরতাও রয়েছে। 17শো শতকে বিজাপুরের মুসলিম রাজা আদিল শাহিরা দুর্গটি জয় করেন। এরপর মাঠারা এটির নিয়ন্ত্রণে নেন এবং 18 শতকের গোড়ায় দিকে দিল্লির দাউদ খান একই কাজ করেন। 1768 সালে ব্রিটিশরা এই দুর্গের নিয়ন্ত্রণ দখল করে এবং স্বাধীনতা পর্যন্ত তারা এটি ধরে রাখে। ব্রিটিশ প্রশাসনের সময় টিপু সুলতান এবং শ্রীলঙ্কার শেষ শাসক বিক্রম রাজসিংহের পরিবার উভয় দুর্গে বন্দী করা হয়েছিল। এক সময় 1000 কুমিরের আবাসস্থল ছিল এই পরীক্ষাগার দুটি। আর এই দুর্গের ভিতরে আপনি দেখতে পারবেন বেশ কিছু ধর্মী ও অন্য ভবন। ধর্মীয় ভবনের মধ্যে রয়েছে একটি মসজিদ, একটি মন্দির ও একটি গির্জা, একটি সরকারি জাদুঘর, টিপু মহল, বেগম মহল, কান্দি মহল এবং বিখ্যাত ভেলোরের খ্রিস্টান হাসপাতাল। দুর্গের জলগণ্ডি মন্দিরের ভাস্কর্য তাদের কারুলিপি এবং সৌন্দর্যের জন্য সুপরিচিত। ইংরেজদের সাথে হায়দার আলী যুদ্ধ করে মৃত্যুবরণ করার পর তার ছেলে টিপু সুলতান সিংহাসনে বসেন। উত্তরাধিকার সূত্রে বাবার সিংহাসনের সাথে সাথে বাবার রেখে যাওয়া যুদ্ধগুলোও জোটে টিপু সুলতানের ভাগে। কথিত আছে মহীশূরের সিংহাসন ফুলের নয়,
এক কাঁটায় ভরা বিছানা ছিল। সুলতান রাজা হওয়ার পর সবারই ধারণা ছিল কোনোভাবে সে রাজ্য টিকিয়ে রাখতে পারবে না, হয়তো কিছুদিন ধরে রাখতে পারবে। টিপু সুলতানের মশহুর রাজ্যের উপরে সবসময়ই ইস্ট ইন্ডিয়া, ব্রিটিশ এবং ইংরেজদের কড়া নজরদারি ছিল দখলে নেওয়ার জন্য, কেননা এই রাজ্যের মুদ্রার মান খুবই বেশি ছিল। এই রাজ্যে একদিন কাজ করা আর অন্য রাজ্যে 5 দিন কাজ করা সমান কথা। আর তাই তো তারা সর্বদাই চেষ্টা করত কিভাবে টিপু সুলতানকে বিপর্যয় করা যায়। আর এইদিকে টিপু সুলতানের একটি গুণ ছিল যে ক্ষমা করা। সে সবসময় মানুষদেরকে ক্ষমা করে দিত। যুদ্ধে অংশগ্রহণ করে আক্রমণ করা দলকেও টিপু সুলতান ক্ষমা করে দিত। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে নেয় তার সেনা সদস্যরা। তার সেনা সদস্যদের ধারণা ছিল হায়দার আলী মৃত্যুবরণ করার পর তারা ক্ষমতা দখল করে নেবে। কিন্তু টিপু সুলতান যোগ্য হওয়ায় টিপু সুলতানই রাজ্যের দায়িত্ব পান এবং টিপু সুলতানের ঘরে 4 সন্তানের জন্ম হয়। তাদের আর ভবিষ্যৎ কোনো আশাদারি থাকে না। তাই তারা ইংরেজ এবং ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে কিভাবে টিপু সুলতানকে ধ্বংস করা যায় সেই পরিকল্পনায় মেতে ওঠে। ব্রিটিশ, ইস্ট ইন্ডিয়া এবং ইংরেজরা যখন কোনোভাবে টিপু সুলতানকে কোনো যুদ্ধ বিগ্রহে পারতেছিল না, তখন যুদ্ধের সমস্ত পরিকল্পনা তার সেনা সদস্যরা ফাঁস করে দেয় ব্রিটিশ, ইস্ট ইন্ডিয়া এবং ইংরেজদের কাছে। একটা রাজার এর থেকে আর দুর্ভাগ্য কি হতে পারে যে তার নিজের লোক, কাছের লোক হয়ে তার গোপন সূত্রগুলো বাহিরের শত্রুদের কাছে বলে দেয়। আর তাহলে সেই রাজার করারই আর কি থাকে। এক সময় সুলতান নিজেই যুদ্ধ বিগ্রহের জন্য বের হয়ে পড়ল অস্ত্র নিয়ে তার সেনা সদস্যদেরকে নিয়ে। কিন্তু যখনই যুদ্ধে গেল দেখতে পেল তার সেনা সদস্যরা পিছিয়ে থাকে এবং তার যে সৈন্য তাদেরকে অন্যদিকে যুদ্ধ পরিচালনা করার জন্য দিক নির্দেশনা দেয়। তারপরেও সে একাই কিছু সৈন্য সদস্য নিয়ে যুদ্ধ করে সেই যুদ্ধেও ইংরেজদের এবং ব্রিটিশদের পরাজিত করার পর বিজয়ীর বেশে তার মহলে ফিরে আসে। ইংরেজরা যখন কোনোভাবেই সুলতানের সাথে পেরে উঠছিল না, তখন তারা সুলতানের বড় বড় পদে থাকা সেনা সদস্যদের কিনতে থাকে এবং সেনাপতিকে হাত করে নেয় এবং সেনাপতির মাধ্যমে সমস্ত খবর বাইরে প্রচার হয়ে যায়, যার পরে রাষ্ট্রীয় কোনো গোপনতা থাকে না। আর এই সুযোগটা কাজে লাগিয়ে ব্রিটিশরা রাষ্ট্রটাকে দখল করে নেয়।